গুড মর্নিং। এখন বাজে সকাল 7:40, 45 ধরুন, 8:45। আর আজকে 24/6/2026। আমরা রয়েছি কল্পায়। আজকে ভোরবেলায় আমাদের সূর্যোদয় দেখতে যাওয়ার পরিকল্পনা ছিল, সেই অনুযায়ী আমরা 3:30টার সময় ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিয়েছি। 4টার সময় বেরোনোর কথা ছিল। আমরা খানিক বাদে যেটা বুঝলাম যে আকাশ একদম মেঘে ঢেকে রয়েছে, প্রোগ্রাম ক্যান্সেল করা হলো। তারপরে একটু ঘুমিয়েও নিলাম। এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট করে আমরা যাব টাবো। ব্রেকফাস্টে কি মেনু আছে, সবাই খাওয়া দাওয়া করছে, সে সব কিছুই এখন দেখাবো আপনাদেরকে। দেখিয়ে তারপরে আপনাদেরকে টাবো, আমরা ব্রেকফাস্টের পর টাবোর উদ্দেশ্যে রওনা দেব, আপনাদেরকেও দেখাবো। এই ব্রেকফাস্ট চালু হয়ে গেছে। এখানে দিয়েছে ব্রেড, ঢালছে দেখছি, পরে দেখাচ্ছি কি কি আছে। আর এই চলছে ব্রেকফাস্ট আমাদের। এখানে যেগুলো রয়েছে, আলুর পরোটা রয়েছে দেখতে পাচ্ছি। এটা ব্রেডটা আনতে গেছে, শেষ হয়ে গেছে। এখানে এটা টক দই, আর এখানে ছিল ভুজিয়া, সেটাও শেষ হয়ে গেছে, আনতে গেছে। আর রয়েছে আচার, কফি বাটি দেওয়া রয়েছে, চিনির বাটিও দেওয়া আছে। আর ওখানে আছে মেল্টেড বাটার। এ ব্রেড চলে এলো। এই আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। দুটো স্লাইস পাউরুটি, 2 স্লাইস আলুর পরোটা, একটু ডিমের ভুজিয়া, আর সস দিয়ে এই আলুর পরোটাটা খাবো। আর এটা হচ্ছে জ্যাম দিয়ে বাটার ব্রেডটা খাবো। এই আমাদের টিমে সব দাদা দিদিরা খাচ্ছেন। হোটেলের জানলা দিয়ে দেখুন সব আপেল গাছ। 9:45 বাজে, আর আমাদের গাড়ি আজকে টাবোর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম। হর হর মহাদেব। আগে মেট্রো সিনেমার ঠিক নিচে ওই যে একটা দোকান ছিল, কল্পা এখন 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আগের পর্বে কল্পা আসা এবং রাস্তার সাইড সিইং সব কিছুই দেখিয়েছি, আর রঘি ভিলেজও দেখিয়েছি। তো যারা আগের পর্বটা দেখেননি তাদেরকে বলবো যে আগের পর্বটা দেখে নিতে। অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র রয়েছে, আর তারই কন্টিনিউশন তারপর চলছে। আজকে আমরা যাচ্ছি এখন টাবু। নদীর সঙ্গম আছে, আর সবথেকে বড় হচ্ছে দুর্ধর্ষ এক রাস্তা। আজ দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমাদের আজকের আলটিমেট ডেস্টিনেশন টাবো হলেও আমরা নাকো ভ্রমণ করেই টাবো যাব। আজই আমরা কিন্নর জেলা থেকে স্পিতি জেলায় প্রবেশ করব। আর এই রুটে পথের সৌন্দর্যই আসল। স্পিতি মানেই গাছপালাহীন পাহাড়, প্রকৃতির রূপ একদম চেঞ্জ। আমার এই কিন্নর স্পিতি ট্যুরের সমস্ত ভিডিওই প্লেলিস্ট করে রাখা আছে। ডেসক্রিপশনেও প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। এখন চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। রেকম্পিও চলে এসেছি, কল্পা থেকে 10 কিলোমিটার দূরে। এটা একটা শহর। আজ আমাদের মোট 170 কিলোমিটার জার্নি আছে টাবু পর্যন্ত কল্পা থেকে।
তার মধ্যে 10 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, এখনও 160 কিলোমিটার বাকি আছে। রেকমপ্রিয় শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। রেকমপ্রিয় শহরটা কলপাড় থেকে কিন্তু অনেকটাই নিচে অবস্থিত, তো যার জন্য আর কলপাড় থেকে এখানে ঠান্ডাটা অনেকটা কম। অবশ্য কলপাতেও উল্লেখযোগ্য ঠান্ডা ছিল না, কালকেও না, আজকেও না, রাত্রেবেলাতেও ছিল না। 14 ডিগ্রির মতো ছিল, 13-14, রাত্রেবেলা ছিল 8। আগের পর্বে রেকমপ্রিয়র অনেকটাই দেখিয়েছি, এখানে নামিনি, গাড়ি করে যেতে যেতেই দেখিয়েছি। তো আগের পর্বটা দেখে নিলে দেখতে পাবে, আজকেও কিছুটা আবার দেখালাম। দুটো ভিডিও মিলে ভালোই আইডিয়া পেয়ে যাবে। পাহাড়ের মাথায় মেঘ। আমাদের ডান দিকে এবার শতদ্রু নদী আবার চলে এসেছে। পরশুদিন যে পথে এসেছি ওই পথে একটা পুল, যে পুলের উপর দিয়ে আমরাও গেছি, সেই পুল কিন্তু একটা লরির সমেত ভেঙে পড়ে গেছে, খবর পেলাম। কালকেই খবর পেয়েছি, আজকে আবার ড্রাইভারজিও বললেন। সাংলা 32 কিলোমিটার, রামপুর 93 কিলোমিটার, নারকান্ডা 159 কিলোমিটার, আর এই হচ্ছে জংশন পয়েন্ট। এই যে এই টাবর পথ ধরলাম এখান থেকে। 156 কিলোমিটার রাস্তা এখনো বাকি। আমাদের চারপাশের সবুজ প্রকৃতি ধীরে ধীরে ধূসর হয়ে যাচ্ছে। আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে শতদ্রু নদী বা সুতলজ নদী। আমরা কিন্নর জেলাতেই আছি। কিন্নর জেলার বাকি অংশের সঙ্গে এই অংশটা একেবারেই মেলে না। শতদ্রু নদীর ব্যাপারে কিছু তথ্য আপনাদের জানা থাকা দরকার। সেটা হলো, শতদ্রু নদী, যাকে সুতলজ বা সতলুজ নদীও বলা হয়, সেই নদী হলো সিন্ধু নদের দীর্ঘতম ও পূর্ব প্রান্তের প্রধান উপনদী। এটি তিব্বতের রাক্ষসতাল হ্রদ থেকে উৎপন্ন হয়ে শিবকিলা গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের সিন্ধু নদের সাথে মিশেছে। মাঝে অবশ্য চেনাব, স্পিতি, বসপা প্রভৃতি নদীর সাথে মিলিত হয়েছে। নদীর মোট দৈর্ঘ্য প্রায় 1500 কিলোমিটার। এর মধ্যে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে 1050 কিমি। এবার ভাবুন তো, সেই মানস সরোবরের কাছে অবস্থিত রাক্ষসতাল হ্রদ থেকে প্রবাহিত হয়ে আসছে এই নদী। ঋগ্বেদে একে শতদ্রু এবং বৈদিক যুগে শতদ্রী বলা হয়েছে। নদী পার করে আমরা চলেছি। শতদ্রু এখন আমাদের বাম দিকে এবং খাপ সঙ্গম পর্যন্ত আমাদের বাম দিকেই থাকবে। পাহাড়ের ধরন একদম বদলে গেছে, প্রায় রুক্ষ পাহাড়, লাদাখের মতো একটা পাহাড়ের গঠন তৈরি হয়ে গেছে এই জায়গাটা। দেখুন পাহাড় কেটে কীভাবে রাস্তা বানানো হয়েছে। আমাদের এই কিন্নর স্পিতি ট্যুরে গাড়ি, হোটেল সহ যাবতীয় ব্যবস্থাপনায় ছিল রয়্যাল অ্যাডভেঞ্চার্স।
এরা বিভিন্ন স্থানে ট্যুর করিয়ে থাকে। আপনি যদি মনে করেন কিন্নর স্পিতি বা অন্য কোথাও ট্যুরে যাবেন, তাহলে রয়্যাল অ্যাডভেঞ্চারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম। আমরা খাপ সঙ্গমে চলে এসেছি। এখানে দুটো নদী এসে মিলিত হয়েছে। দেখুন, আপনাদেরকে দেখাই আগে। কালো রঙের যে নদীটা আসছে ওটা স্পিতি নদী, আর ডান দিকে যে সরু নদীটা আসছে সেটা হচ্ছে শতদ্রু। একটু বড় করে দেখাই, স্পিতি আর শতদ্রু। স্পিতি ধরে আমরা এবার এগিয়ে যাব সামনের দিকে, আর এইটাই হচ্ছে সঙ্গম। দুটি নদীর যখন সঙ্গম হয় তখন বড় সঙ্গমের পর বড় নদীর নাম অনুসারে বাকি প্রবাহটার নাম হয়। তো এখানে বড় নদী হচ্ছে শতদ্রু। তো এইটা যেহেতু বড় নদী, তাই স্পিতির সঙ্গে মিশে যাওয়ার পর এ আবার শতদ্রু নাম নিয়ে এগিয়ে যাচ্ছে। এখানে রিভার বেডে নামা কিন্তু একদমই নিষিদ্ধ। দু একজন নেমে পড়েছিল, পুলিশ এসে তাদের তুলে দেয়। পাহাড়ি অঞ্চল, যে কোনো সময় যে কোনো জায়গাতে প্রবল বৃষ্টি হতে পারে, আর সেই বৃষ্টির জল নদীতে এসে পড়বে। তার ফলে নদীর জল বেড়ে গিয়ে কিন্তু বান এসে যেতে পারে। সেই জন্য রিভার বেডে নামা একদমই নিষিদ্ধ। আবার স্টার্ট করলাম। এবার আমরা স্পিতি নদীর ধার দিয়ে যাব। এই যে কালো নদীটা আসছে, স্পিতি নদী। শতদ্রু নদীকে আমরা এখানেই ছেড়ে দিলাম। এই ট্যুরে আর আমরা শতদ্রু নদীকে পাবো না, এবার সব স্পিতি। এখানে জায়গার নাম হচ্ছে খাপ। যে সঙ্গমটা ছিল ওই জন্য হচ্ছে খাপ সঙ্গম। গ্রামও আছে খাপ। আর খাপ থেকে আমরা এই যে এগোচ্ছি, এবার আমাদের উচ্চতা বাড়বে। আমাদের উচ্চতা কিন্তু অনেকটাই নিচুতে ছিল, নিচে নেমে এসেছিলাম। এবার আমাদের উচ্চতা ক্রমশ বাড়তে থাকবে। বাগদণ্ডী পথে আমরা এগিয়ে চলেছি। এই যে রাস্তাটা, এই জায়গাটা আমার অনেকটা লাগছে রোটাং পাস যাওয়ার মতো। এরকমভাবেই যায়, এইরকমই মোটামুটি রাস্তা। বাঁক নিয়ে নিয়ে উপরে উঠছে। গাড়ি কিন্তু বেশ জোরেই চলছে, 60 কিলোমিটার পার আওয়ার। নাকো আসছে, কাছাকাছি আছে, আর 7 কিলোমিটার বাকি আছে নাকো। আর ল্যান্ডস্কেপ দেখুন পিছনের দিকটা।
আর নাকোতে আমরা ঢুকে গেছি। এবার একটা হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করতে হবে, খিদেও তো পেয়েছে। তো ওয়েদার একদম ঝকঝকে পরিষ্কার, খুব ভালো। সামনে নাকো মনাস্ট্রি, আর এই হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা নাকোতে চলে এসেছি, জায়গাটা একটু ঘুরবো, ঘুরে তারপরে আবার লাঞ্চের দিকে যাব। চলুন যাই নাকো মনাস্ট্রি। হিমাচল প্রদেশের কিন্নর জেলার সবথেকে উঁচুতে অবস্থিত গ্রাম নাকো। সমুদ্রপৃষ্ঠ থেকে নাকোর উচ্চতা 12,014 ফুট। আর এই পার্কিং 50 টাকা গাড়ির পার্কিং লাগে। নাকো মনেস্ট্রিতে চলে আসলাম। আমরা এতদিন ধরে আপনাদের সঙ্গে রয়েছি এবং দেখছেন শুধু মনেস্ট্রি নয়, প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। দুটোর মেলবন্ধনে এই অঞ্চলটার ভাইবটাই একটা অন্যরকম মাত্রা পেয়েছে। চারিদিকে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, মৃদুমন্দ বাতাস। এবার দেখা যাচ্ছে স্বপ্নদা যদি ক্যামেরাটা ঘোরায় তাহলে দেখা যাবে যে একদম প্রচুর পাহাড়ের চূড়ায় প্রচুর বরফ পড়ে আছে এবং ফ্রেশ স্নোফল হয়েছে দিন 2-3 মধ্যে। সমস্ত গাড়িগুলো পার্ক করা রয়েছে এবং এই একটা অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম, না আসলে যা বোঝা যাবে না। এখানে আপনারা আসবেন, আপনারা দেখবেন, এনজয় করবেন এবং স্বপ্নদার ভিডিও দেখে আপনারা আরও বেশি উজ্জীবিত হবেন, এটাই আশা রাখি। মাটি দিয়ে তৈরি দুটো চড়তেন। নাকোর ইতিহাস বহু শতাব্দী প্রাচীন। নাকো গ্রামের মধ্যে রয়েছে প্রাচীনতার গন্ধ। প্রতি পদক্ষেপে আপনি সেই প্রাচীন ফ্লেভার অনুভব করতে পারবেন। গ্রামবাসীদের জীবনধারণ, বাসস্থান সব কিছুর মধ্যেই রয়ে গেছে বহু শতাব্দীর অতীতের ছাপ। ড্রুক পাটকার কি চৈলিং, দ্য 11th century অ্যানসেন্ট নাকো মোনাস্ট্রি। প্রাচীন নাকো মোনাস্ট্রি এটাই। ভিতরে ঢুকি, এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে ঢুকতে হবে। নাকোর পুরনো মনাস্ট্রি। নাকোর সমস্ত ইতিহাস আজও সম্পূর্ণ উন্মোচিত হয়নি। তার একটি বড় কারণ এই জনপদের ভৌগোলিক অবস্থান। বহু শতাব্দী ধরে এটি ছিল সভ্যতার সংযোগস্থল, কিন্তু একই সঙ্গে এমন একটি প্রত্যন্ত উচ্চভূমি যেখানে বহু দলিল সময়ের আড়ালে হারিয়ে গেছে। পশ্চিম তিব্বতের গুগে রাজ্যের বহু পুঁথি, রাজকীয় নথি এবং গুম্ফার সংগ্রহ ধ্বংস হয়েছে যুদ্ধ, অগ্নিকাণ্ড কিংবা জলবায়ুর অভিঘাতে। গবেষকরা মনে করেন নাকো শুধু একটি ধর্মীয় কেন্দ্র ছিল না, এটি ছিল গুগে রাজ্যের পশ্চিম সীমান্তবর্তী সাংস্কৃতিক পরিসরের একটি গুরুত্বপূর্ণ আশ্রয়। গুগের রাজধানী থেকে স্পিতি হয়ে যে সাংস্কৃতিক প্রবাহ ভারতীয় উপমহাদেশে প্রবেশ করত, নাকো ছিল তার অন্যতম বিশ্রামস্থল। এখানেই যাত্রাপথে ভিক্ষুরা থামতেন, অনুবাদকরা পুঁথি নিয়ে আলোচনা করতেন, শিল্পীরা পরবর্তী গুম্ফার দেওয়াল চিত্রের পরিকল্পনা করতেন। আজ এই কথাগুলির প্রত্যক্ষ দলিল খুব বেশি নেই। নাকোর অজানা ইতিহাসের আরও একটি আকর্ষণীয় দিক হল এর শিলালিপি। গুম্ফা এবং তার আশেপাশে ছড়িয়ে থাকা কয়েকটি ক্ষয়প্রাপ্ত লিপি দীর্ঘদিন ধরেই গবেষণার বিষয়। সময়ের ক্ষয়ে অনেক অক্ষর আজ অপাঠ্য। এটাই হচ্ছে একদম পুরনো মনাস্ট্রি। এর ভিতরে ছবি তোলা একদমই নিষেধ। এর ভিতরে যে কারুকার্যগুলো করা আছে সেগুলো প্রায় মুছে এসেছে। ভিতরে ফটো তোলা নিষেধ, তাই কোনো ফটো তুললাম না। দেখি বোঝা যাচ্ছে ভীষণ প্রাচীন। আর আমার সামনে যেটা আরেকটা রয়েছে সে কক্ষটাও কিন্তু খুবই প্রাচীন, রেনোভেশন হয়েছে। তবু যেগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলি থেকে বোঝা যায় যে গুম্ফার সঙ্গে স্থানীয় দাতা, ভিক্ষু সংঘ এবং
আঞ্চলিক শাসকদের সম্পর্ক ছিল নিবিড়। নাকো মনাস্ট্রিটা তো দেখে আমার দারুণ লাগলো। প্রাচীন মনাস্ট্রির দেয়ালে যে শিল্পকর্ম করা আছে সেগুলো তো কিছু রং চটে গেছে, কিছু দেয়ালের অংশ চটে উঠে গেছে, কিন্তু তা সত্ত্বেও প্রাচীনত্ব দুর্দান্তভাবে লাগছে। আমি এখন হেঁটে যাচ্ছি নাকো লেকের দিকে, একটুখানি কাছে, সেটাকে একটু দেখতে যাব। হিমালয়ের বৌদ্ধ সমাজে কোনো গুম্ফা কখনো শুধু ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না। শিক্ষা, কৃষি, জল ব্যবস্থা, সামাজিক সিদ্ধান্ত এবং আঞ্চলিক অর্থনীতির সঙ্গেও তার গভীর সম্পর্ক ছিল। এটা কিন্তু নাকো গ্রাম, গ্রামের মধ্যে দিয়ে আমি চলেছি। নাকো গ্রাম, দেখুন একদম প্রাচীনত্ব এর মধ্যে রয়েছে, পাথর দিয়ে তৈরি, কাঠ শুকনো করে রাখা আছে, দুদিকে পাথর থরে থরে সাজিয়ে দেওয়াল তৈরি করা হয়েছে। দেখুন কত পুরনো বাড়ি। এটা কিন্তু বাড়ি, পুরনো বাড়ি। নাকো গ্রামটার মধ্যে কিন্তু প্রাচীনত্ব বাসা বেঁধেছে। এখানে আসলে আপনি 100 বছর পিছনে চলে যাবেন। লেকের দিকে আরও কাছে চলে এসছে। তবে এটা নয় যে এখানে আধুনিক কিছু নেই, আধুনিক বাড়িও আছে, এই আমার সামনেই দেখুন। তবে এই যে গ্রাম দেখলাম যেমন ছিল, তাতে এই আধুনিক বাড়ি যেন বড্ড বেমানান লাগছে আমার চোখে। প্রাচীনত্বের মাঝখানে এই যে সামনে লেক, এই দেখুন সবুজ লেক। গ্রিন লেক, সবুজ। লেক একদম শান্তির পরিবেশ। দেখি আমার এখানে একটা বসে আছে, লেক নিয়েছি, দিয়েছে এই জায়গাটা, এই ভিউটা। নাকো লেকের এই যে পাশে বসে আছি, এর এই যে স্নিগ্ধ শীতল হাওয়া, মানে মনে হচ্ছে এখান থেকে আর উঠবো না, এখানেই বসে থাকি, এতই সুন্দর লাগছে। এত ড্রাই ভাবে আমরা এলাম, তারপরে এসে এই যে ড্রাইয়ের মাঝে এত সুন্দর এত লেক এবং চারিদিকে এত গ্রিনারি গাছপালা রয়েছে এবং ছাওয়া, তার মধ্যে বসে রয়েছি, এই একটা আলাদা অনুভূতি, মানে এ বলে মন থেকে বলা যাবে না, অপূর্ব। আর ইচ্ছাই হচ্ছে না যে বাসে ফিরে যাই, এটাই সব থেকে এখানে লেকটার মাহাত্ম্য আমার কাছে। আবার ফিরে চলেছি আমাদের গাড়িতে। দারুণ লাগলো নাকো। দারুণ লাগলো এই জায়গাটা। নাকো থেকে বেরিয়ে যাচ্ছি, রাস্তার মাঝখানে একটু খাওয়া দাওয়া করব, তারপর চলে যাব টাবো। খাবারের দোকানগুলোতে প্রচুর ভিড়। তো একটাতে বসেছি, অর্ডার দিয়েছি। আমি চাউমিনের অর্ডার দিয়েছি, আর দাদা ভেজ মোমোর অর্ডার দিয়েছে। 150 টাকা করে
চাউমিনে আর ভেজ মোমো। ভেজ মোমো। বেশ, তবে আমার মনে তবে হয়েছে, এখানে একটা আচার পাওয়া যাচ্ছে এক্সেলেন্ট, আচারটা খেয়ে দেখতে পারেন, খেয়ে দেখেছেন? দুর্দান্ত আচারটা। ও আসুক, দুজনে মিলে হাফ হাফ করে দু রকমই টেস্ট করব। এই হলো, এসে গেছে। এখানে কিন্তু 150 টাকা নিচ্ছে বটে, 10খানা করে দিচ্ছে। বেশ পরিমাণ ভালোই। এরপরে আসবে আমাদের চাউমিন। এটা এসে গেছে চাউমিন, ভেজ চাউমিন হাফ হাফ করে নিচ্ছি। দু রকমই টেস্ট করা হয়ে যাচ্ছে। আর মোমোটা কিন্তু সত্যি ভালো বানিয়েছে, জানি না চাউমিনটা কেমন বানিয়েছে। পুরো হ্যান্ডমেড চাউমিন উইথ ওয়াইন। খাওয়া দাওয়ার পর আবার আমাদের যাত্রা শুরু হলো। এখন বাজে 2:40। কোন নালা ওগুলো? রঞ্জিত নালা, মালিঙ্গ নালা। ওটা হচ্ছে এমন একটা জায়গা যেখানেতে যে কোনো সময় বান চলে আসে, ওটাকে পেরোতে ওই মালিঙ্গ নালাতে যে কোনো সময় বান চলে আসে, বন্ধ হয়ে গেল রাস্তা বান চলে আসলে। এটা হচ্ছে এর সমস্যা। আমাদের আর একটা গাড়ি পিছনেই আসছে, ওরা এখনো স্টার্ট করেনি, আমরা স্টার্ট করে দিলাম। ওরা আসুক, আমরা এগোই। আমরা নাকো থেকে বেরিয়ে যাচ্ছি। এই পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্বে অর্থাৎ অষ্টম পর্বে আপনাদের টাবো নিয়ে যাব। টাবো তো দেখাবই, তার আগে দেখাবো গিউ মনাস্ট্রি, যেখানে আছে প্রাকৃতিকভাবে সৃষ্ট মমি। আর পথের সৌন্দর্য তো থাকছেই, তাই অবশ্যই দেখুন অষ্টম পর্ব। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।